রংপুরের একই পরিবারের 4 খুনের সঙ্গে জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সকালেই গ্রেপ্তার হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রংপুরে 4 খুন নিয়ে নানা প্রশ্ন এবং সন্দেহ দানা বেঁধেছে জনমনে। পুলিশের দাবি মানতে পারছেন না অনেকেই। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রংপুরের 4 হত্যাকাণ্ড ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রংপুর নগরীতে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। ঘটনার রাতে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার রাতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুষের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। আপনারা বিচার করেন, এই মৃত্যুর বিচার চাই আমরা কেমন। সার্বিক এসব পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি দায় নিতে হবে বলেও দাবি জানিয়েছেন জামাত আমির। রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সদস্যদের গণহত্যা, 4 জনকে হত্যার মূল ঘটনা ভিন্ন দিকে ডেকে রাখার জন্য একটা গল্প সাজিয়েছে এই পুলিশ। এই মাদক এই সরকারকে খেয়ে দিবে। মাদক যদি বন্ধ করতে না পারেন সরকারকে বলছি, তাহলে আপনারা কোনোভাবেই শান্তিতে 5 বছর থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। রংপুর নগরীতে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। ঘটনার রাতে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। শুধু তাই নয়, বাড়ির ভেতর তছনছ অবস্থাও দেখেছে পুলিশ। ফলে প্রশ্ন উঠেছে, পরিকল্পিতভাবেই কি হত্যাকাণ্ডের আগে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল? শনিবার রাতে খবর পেয়ে পুলিশ গণপতি চক্রবর্তীর বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পায়। পরে রাত 1টার দিকে ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমার বর্মনকে ডেকে সংযোগটি সচল করা হয়। উজ্জ্বলের দাবি, বৈদ্যুতিক খুঁটিতে উঠে তিনি দেখতে পান সংযোগটি স্বাভাবিকভাবে নষ্ট হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, বরং খুলে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তার ভাষায়, লাইনটা খোলা, খুলে ফেলা, নিউট্রাল খুলে ফেলা। তিনি বলেন, বসতবাড়ির লাইন লুজ হলে বা স্পার্ক করলে তা ঝুলে থাকতে পারে, কিন্তু এভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে তিনি আগে কখনো দেখেননি। তবে মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল কিনা সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। এদিকে এই হত্যাকাণ্ডে প্রতিবেশী 2 যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। মামলার তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি জানান, 2 যুবক হত্যাকাণ্ডে নিজেদের দায় স্বীকার করায় তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। তারা আদালতে বেশ কিছু তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা সম্ভব নয়। জবানবন্দি শেষে রাত 11:30টার দিকে 2 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এখন তদন্তের বড় প্রশ্ন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ঘর তছনছের পেছনে আসলে কী রহস্য লুকিয়ে আছে? পুলিশের তদন্তেই মিলবে সেই উত্তর। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। ফলে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বিবৃতির সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের বড় ধরনের অমিল পাওয়া যায়। একই সঙ্গে আসামির পোশাক বিতর্ক, ঘটনার সময় বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ময়না তদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবলু কুমার বিশ্বাস জানিয়েছেন, নিহত 4 জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি অনুযায়ী কারো চোয়াল ভেঙে যাওয়ার কোনো প্রমাণ ময়না তদন্তে উঠে আসেনি। আরও স্পষ্ট করে তিনি জানিয়েছেন, নিহতদের মুখমণ্ডলে কোনো রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের আলামত পাওয়া যায়নি, বরং কয়েকদিন মরদেহ পড়ে থাকায় পচন প্রক্রিয়ার কারণে স্বাভাবিকভাবে মুখ ও চেহারার এমন পরিবর্তন হয়েছে। পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। বডি থেকে যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডির জন্য, সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি। আমরা এটা সিআইডি ল্যাবে পাঠাবো। না, এরকম কিছু পাওয়া যায়নি। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি। না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দাবি করেছিলেন, নিহত আগামী চক্রবর্তীর মুখের চোয়াল ভেঙে দেওয়া হয়েছিল। ময়না তদন্তের তথ্যের পর পুলিশের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে হত্যাকাণ্ডের পর আসামিদের পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জেলা ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তীর গায়ে যে প্রিন্টের শার্ট ছিল, আটক হওয়ার পর আসামি সিদ্ধার্থ দাসের গায়েও হুবহু একই নকশার শার্ট দেখা যায়। সিদ্ধার্থের শার্ট নিয়ে তার বাবা বিনয় দাস জানিয়েছেন, তিনি যখন তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তখন ওর গায়ে কেবল একটি ঘিয়া রঙের গেঞ্জি ছিল। পরে কিভাবে ওর গায়ে এই শার্ট এলো তা তার জানা নেই। আচ্ছা, সিদ্ধার্থকে যার বাসা থেকে ধরে তখন আপনি ছিলেন? আমি তো যে ধরে দিয়েছি। আপনি ওই সময় ধরে দিয়েছেন? হ্যাঁ। তখন সিদ্ধার্থর পরনে কি ছিল? এটা গেঞ্জি ছিল। গেঞ্জি ছিল? হ্যাঁ। এই শার্টটা কি দেখছেন কখনো সিদ্ধার্থ? না না। এই শার্টটা কার? তা তো জানি না। আপনি সিদ্ধার্থর গায়ে কখনো এই শার্ট দেখছিলেন? না। আপনার ছেলের শার্ট এটা কি না? না না। এটা আপনার ছেলের শার্ট না? না। এটা কার শার্ট? তা তো জানি না আমি। তবে এই অভিযোগকে কাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী। তার মতে এটি আড়ংয়ের শার্ট, যা হাজার হাজার মানুষের থাকতে পারে। শার্টকাণ্ড আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া আসামিদের গতিবিধি ও ঘটনাস্থল ত্যাগের সময় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, 20 আগস্ট শেষ রাতে বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আসামিরা শিক্ষক সহ 4 জনকে হত্যা করে এবং 21 আগস্ট জুমার নামাজের সময় স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। কিন্তু পুলিশের বক্তব্যের সাথে মিলছে না আসামি সিদ্ধার্থের বাবা ও সীমান্ত দাসের মায়ের মন্তব্য, বরং তারা দুজন দিয়েছেন ভিন্ন বক্তব্য। বৃহস্পতিবার আপনার ছেলে বাসায় কখন প্রবেশ করে? বৃহস্পতিবারে রীতিমতো সে যেভাবে প্রতিদিন খাওয়া দাওয়া করে ঠিক ওইভাবে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আমি রাত 12টা পর্যন্ত দোকান করি, ও বাইরে খেলা খেলতেছে, মানে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাসায় আসো। বাবা আজকে বাসায় থাকবো না, আমি সীমান্তদের বাসায় থাকবো। বৃহস্পতিবার সীমান্ত রাতে কোথায় ছিল? সিদ্ধার্থ সীমান্ত কি এই বাসা আপনাদের বাসায় ছিল? আমার ছেলে আসছে 11:30টায়, আসে খাওয়া দাওয়া করছে, করে রেস্ট নিছে, আমাদের সঙ্গে কথা বলার পরে একটু বের হওয়ার পরে নাকি ও বের হয়েছে, তা 2 জনের দেখা হয়েছে। তা ও ঘরে যা মানে কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ না, কিছুক্ষণ কথা টথা বলে নাকি ও বের হয়ে আসছে। তা এই কথাটা আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি যে তোর কাছে ছিল এখানে? তা বললো যে না, হ্যাঁ আসছিল বৃহস্পতিবারে, কিন্তু আমার সাথে একটু কথা টথা বলে কিছুক্ষণ পরেই চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা ও জানে না। বাসার মোবাইল ফোন বন্ধ থাকা এবং বিদ্যুৎ সংযোগ নিয়েও রহস্য কাটছে না। ঘটনার রাতে পুরো বাসাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। মরদেহ উদ্ধারের পর ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমারকে ডেকে লাইন সচল করা হয়।
তিনি জানান, খুঁটি থেকে মেইন লাইনের সংযোগটি সুনির্দিষ্টভাবে খুলে ফেলা হয়েছিল, যা কোনো স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি নয়। ওখানে যে লাইনটা ভাই ডিসকানেক্ট পাইছি, টোটালি হয় কেউ খুলে দিছে, না শর্ট সার্কিট করে আলাদা করছে। এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না, শর্ট সার্কিট সম্ভবত, কারণ ওখানে তো উঠতে গেলে কেউ না কেউ দেখতো। কিন্তু ডিবি পুলিশ বলছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি তাদের জানা নেই। এদিকে মরদেহগুলো উদ্ধারের সময় সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়েও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ যখন স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করছে, তখনও গণপতির বাড়ির সামনের গলিতে অবস্থান করছিল সিদ্ধার্থ দাস। এছাড়াও রংপুর